এই মুরগি তুই নাকি আমাকে ভালোবাসিস আর আমি তোকে? তোর মতো ব্রয়লার মুরগিকে আমি ভালোবাসবো যে কিনা ব্যাঙের মতো থোপথোপ করে হাঁটে, ভাবলি কি করে? আরে তোকে নিয়ে তো বাসর ঘরের বিছানায় বসলে বিছানাটাও ভেঙে যাবে। নিজের শরীর নিয়ে চলতে পারিস না, আবার আসছিস ভালোবাসতে ছাহরি। সাথে তাল মিলিয়ে হৃদের বন্ধু রণ বলল, আরে দোস্ত বাদ দে না, এতদিন তো গাছের খেয়েছিস, এবার না হয় তলার করবি। কি যে বলিস না রণাকে, এর দিকে তাকাতেও তো আমার ঘৃণা হয়। আরো তো রাবিসলি, তাহলে আমাদেরকে দিয়ে দে না, আমরাও একটু ট্রাই করি। রণ হৃদ কিরণের দিকে তাকালো একবার, আর তারপর বলল, মন্দ বলিস নি, দেখ পারলে চান্স নেই। কলেজ ভর্তি মানুষের সামনে হৃদ যাচ্ছে তাই অপমান করে গেল কিরণকে, আর কিরণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এতক্ষণ চোখ দিয়ে অনবরত জল ঝরছে, সামনে থাকা মানুষগুলোও কেমন তাচ্ছিল্য ভাবে তাকাচ্ছে। এর মধ্যেই কিরণের ক্লাসমেট ঈশান এসে কিরণের হাত ধরল। এখানে দাঁড়িয়ে অপমান সহ্য না করে বাসায় যাও, কি প্রয়োজন আছে তাকে ভালোবাসার যে তোমার ভালোবাসার মূল্য দিতে জান না? ঈশান। কিরণ অবাক হয়ে তাকালো যে ছেলেটা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলে না, সে আজ কিরণের মতো মূর্তির সাথে কথা বলছে। সত্যিই ভাববার বিষয়। এভাবে তাকিয়ে ভাবতে হবে না, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি, ঈশান বলল। না, আমি একাই যেতে পারবো। কিরণ, হয়েছে, আর একা যেতে হবে না। ঈশান কিরণকে বাইকে করে ওর বাসায় পৌঁছে দিল। ক্লাসের সবচেয়ে সুন্দর আর হ্যান্ডসাম ছেলেরই, যে কেউ দেখলে প্রেমে পড়বে এটা নিশ্চিত। কিরণও ঠিক একই ভাবে প্রেমে পড়েছে, আর ঘটনাক্রমে কথাটা হৃদের কানে পৌঁছায়। এরপরই শুরু হলো নানা রকম অপমান করা। কিরণকে যেখানেই দেখে সেখানেই মুটকি বলে খ্যাপানো, বন্ধুদের সামনে যাচ্ছে তাই বলা, আর সপ্তাহে সপ্তাহে নতুন নতুন সুন্দরী গার্লফ্রেন্ড এনে দেখানো, এটা যেন ডাল ভাত। এগুলো দেখেও কিরণ এড়িয়ে চলতো, কিন্তু আজকের অপমানটা বাকি দিনের তুলনায় অনেক বেশি। রুমে ঢুকেই দরজা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল কিরণ। কেন এগুলো শুনতে হচ্ছে? সে তো নিজের ইচ্ছেও মোটা হয়নি, আর না তো পৃথিবীতে একাই মোটা, তাহলে এত অপমান কেন? কিরণের মা বারবার দরজা ধাকাচ্ছে, কিন্তু কিরণ খুলে দিচ্ছে না। রাতে যখন দরজা খুলে বাহিরে এলো তখন দু চোখ ফুলে লাল হয়ে আছে। মা ব্যতিব্যস্ত হয়ে কিরণের কাছে এলো, কি হয়েছে কিরণ? দরজা খুলছিলি না কেন, আর চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? তেমন কিছু না, সরি মা, আসলে আমি ঘামাচ্ছিলাম তাই শুনতে পাইনি, আর মাথা ব্যথা করছে তো তাই হয়তো চোখটা লাল হয়েছে। কিরণ, যখন মিথ্যা বলতে পারিস না তখন কেন ব্যর্থ চেষ্টা করছিস? কিরণ মাথা নিচু করলো। এবার বল তো, কাঁদছিলি কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, কই কাঁদিনি তো, ধুর কাঁদবো কেন? এদিকে আয়, বস আমার কাছে। কিরণ মায়ের কোলে মাথা দিয়ে সোফার শুয়ে পড়ল। দেখ মা, আমি তোর মা, তোর নারী নক্ষত্র, সব কিছুর খবর জানি আমি। আরে তুই তো আমার অংশ, আর আমার অংশের কিছু হয়ে আমি জানবো না তা কি হয়? কি হয়েছে আমাকে বল। মায়ের কথায় মাকে জড়িয়ে কান্না শুরু করলো কিরণ। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা মা, আমি কি খুব মোটা? ব্রয়লার মুরগির মতো থোপথোপ করে চলি? কিরণ, কি এসব কি বলছিস তুই? তুই কেন থোপথোপ করে চলবি? কে বলেছে এগুলো? জানো মা, আমি বিছানায় বসলে বিছানা নাকি ভেঙে যাবে। আচ্ছা মা, আমার বিছানা কি লোহা দিয়ে বানিয়েছো? আমি তো সব সময় আমার বিছানায় লাফালাফি করি, আমার বিছানাটা ভাঙবে না কেন? কিরণ, কিরণের মা বুঝতে পারলো কেউ একজন কিরণকে অপমান করেছে। কথা ঘুরানোর জন্য মা বলল, জানিস কিরণ, এই পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী আমার মেয়ে। মা, সে তো সব মায়ের কাছেই তার মেয়ে বিশ্বসেরা সুন্দরী। আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দাও মা? আমি এখন যথেষ্ট বুঝি, প্লিজ আমাকে আর কিছু বলো না। আমি জানি আমি মূর্তি। কথাটা বলেই চলে গেল কিরণ। রাতে ব্যালকনিতে বসে আছে, চারিদিকে নিস্তব্ধ নীরবতা, সবাই মায়া ঘুমে ঘুমিয়ে আছে, শুধু কিরণের চোখে ঘুম নেই। রাতেই চাঁদটার দিকে তাকিয়ে আছে। চারিদিকে কত তারা, অথচ সব তারা থাকা সত্ত্বেও চাঁদটা একা, ঠিক কিরণের মতো। হঠাৎ ফোনটা বেজে উঠল।
ফোনটা হাতে নিয়ে দেখে আনানোর নাম্বারটা দেখতে দেখতেই কলটা কেটে গেল। অনেকক্ষণ দেখেও নাম্বারটা চিনতে পারলো না। স্ক্রিনে তাকিয়ে দেখে 1টা বাজে। এত রাতে কলটাও অপরিচিত নাম্বার থেকে। আশ্চর্য, মা ছাড়া তো কেউ নাম্বার জানে না, তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলো কিভাবে? ধুর, কারো হয়তো 2-1টা ডিজিট ভুলের কারণে কিরণের কাছে এসেছে। ফোনটা রেখে কিরণ আবারও চাঁদের দিকে দৃষ্টি রাখল। আবারও মোবাইলটা বেজে উঠল, তবে কল নয়, মেসেজে। কিরণ মোবাইলটা অজানা এক কৌতূহলে হাতে নিল। সেই নাম্বার থেকে মেসেজটা এসেছে। এভাবে আর কতক্ষণ ব্যালকনিতে থাকবে বলতো? সেই সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছি, এভাবে আর কতক্ষণ? যাও, ঘুমিয়ে পড়, না হলে আজ রাতটা এভাবেই থাকবে হবে আমাকে। মেসেজটা দেখে কিরণ এদিক সেদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবারও মেসেজ আসলো। উফ, এভাবে না তাকিয়ে যাও তো, খুঁজলেও পাবে না। ভীষণ ঘুম পেয়েছে আমার। তুমি এভাবে থাকলে আমি রাস্তার মাঝখানেই ঘুমাবো কিন্তু, আর যদি কোন গাড়ি আমার ওপর দিয়ে যায় তবে। কিরণ মেসেজটা দেখেই রুমে ঢুকে গেল। না জানি কেনাকে এসব তাচ্ছিল্য করতেছে। হয়তো রীত দেখতে এসেছে আমি কি করছি, আর কালকে আবার অপমান করবে। 7-5 ভেবেই কিরণ লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল মোবাইলের কান্নায়। ফোনটা হাতে নিয়েই চক্ষু চড়ক গাছ। মোবাইলটা হাতে নিয়ে দেখে 18টা মিস কল আর 4টা মেসেজ। এগুলো দেখে না যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে মোবাইলে সময় দেখে 12টা বাজে, আর এতক্ষণ ঘুমাচ্ছিল। মাও ডাকেনি। কিরণ মেসেজ সিন না করেই ফোনটা রেখে দিল। তাড়াতাড়ি স্নান করে নিচে নেমে আসলো। মা আগে থেকেই টেবিলে খাবার নিয়ে বসে আছে। কি হলো মা, তুমি খাওনি এখনো? কিরণ, তোকে না খাইয়ে কি কখনো আগে খেয়েছি? মা, মা তুমি কি কখনোই শোধরাবে না এভাবে আর কতদিন? কিরণ, যতদিন তুই আমার কাছে থাকবি ঠিক ততদিন মা। বুঝলাম, এবার বলো তো, এত বেলা হয়ে গেল আমাকে ডাকনি কেন? কিরণ, রাতের অর্ধেকটা সময় না ঘুমিয়ে ব্যালকনিতে বসেছিলি, আর ঘুমিয়েছিস মধ্যে রাতে, তাই ভাবলাম ঘুমটা পুরো হোক, না হলে তো মাথা ব্যথা করতো মা। কিরণ নিঃশব্দে কেঁদে ফেলল। এভাবে এত খেয়াল রাখো কেন? এতটা ভালোবাসো আর সে আমি কিনা কষ্ট দিলাম, দুঃখিত মা। মাকে জড়িয়ে ধরে বলল কিরণ। মা আদরে কাছে নিয়ে নাকটা কেটে বলল, ধুর পাগলি মেয়ে, কষ্ট কিসের? 9 মাস পেটে যখন ছিলে তখন তোমার লাথিতে পেটে ব্যথা পেতাম, আবার পরক্ষণেই মনে হতো আমার মাঝে যে আছে সে তো আমারই অংশ। ছোট ছোট তুলোর মতো নরম পা দিয়ে গুঁতো মেরে মজা পাচ্ছে, আর আমি কিনা তাতেই হাঁপিয়ে যাচ্ছি। তা কি করে হয়? সেদিন কষ্ট পেয়েও আমার কষ্টটাকে কষ্ট মনে হয়নি, আর আজ সামান্য একটু খেতে দেরি হলো তাতেই এত কিছু। কষ্ট না খেয়ে থাকলে কেউ পায় না, বরং সন্তান অবাধ্য হলেই পায় প্রত্যেকটা বাবা মা। মা, তুমি দেখে নিও মা, আমি তোমার অবাধ্য কখনোই হব না, আর তুমি কষ্ট পাওয়া এমন কাজ কখনোই করব না। কিরণ, সে তো জানি আমি, আমার মেয়ে কতটা লক্ষ্মী। কথাটা বলতে বলতে এক গ্রাস ভাত মুখে তুলে দিল কিরণের। খাওয়া শেষ করে রুমে আসলো, ভাবলো একটু গেম খেলা যাক। হঠাৎ মনে পড়ল মেসেজগুলো দেখা হয়নি। একটা মেসেজ ছিল সুপ্রভাত, পরেরটা এই ঘুম ভেঙেছে তো, তৃতীয়টা মহারানী এখনো ঘুমাচ্ছেন, তাড়াতাড়ি কলেজ আসুন, অপেক্ষা করছি। আর লাস্ট মেসেজটা ছিল আর কত অপেক্ষা করাবে শুনি। সেই 2 ঘন্টা থেকে অপেক্ষা করছি। এই ওয়েট, তুমি আবার সুসাইড করনি তো? করোনা, কিন্তু সুসাইড করলে আমি বিধবা হব। মেসেজগুলো দেখে কিরণ ঠিক করে হেসে ফেলল। ছেলেরাও তাহলে বিধবা হয়? কি জানি, হতেও পারে, তবে আমি তো কাউকেই বিয়ে করিনি, তাহলে বিধবা হবে কিভাবে? কিছুক্ষণ ভেবে কিরণ পাল্টা মেসেজ দিল, আচ্ছা আমি তো বিয়ে করিনি, তাহলে আপনি বিধবা কিভাবে হবেন? মেসেজটা দিয়ে কিরণ বাহিরে গেল। রাস্তায় নামতেই ঈশানের সাথে দেখা। এ কি, তুমি এখানে? কিরণ, এদিক সেদিকে ঘুরছিলাম, বিকেলে ঘুরতে ভালো লাগে তো, আর কালকে তোমার গ্রামটা দেখেই মুগ্ধ হয়েছি, বিশেষ করে লাইনের ওই দিকটা, অনেক সুন্দর খোলামেলা একটা জায়গা। কথাটা বলেই থেমে গেল ঈশান। কি হলো? কোন সমস্যা? কিরণ, না আসলে একটা কথা বলতাম ঈশান। বলো কিরণ। তোমার গ্রামটা ঘুরে দেখাবে?
ঈশান, কিন্তু আমি তো অন্য এক জায়গায় যাচ্ছিলাম। সরি, কিছু মনে করো না। সপ্তাহের এই একটা দিন আমি আমার পছন্দের জায়গায় যাই, তবে আমার মতো মেয়ের সাথে ঘুরতে তোমার সমস্যা না থাকলে তুমি আমার সাথে যেতে পারো কিরণ। আরে না না, সমস্যা কিসের, বরং তোমার সমস্যা না থাকলে আমি তোমার সাথে যাব ঈশান। আচ্ছা ঠিক আছে চলো, মুচকি হেসে বলল কিরণ। দিনবাজার পেরিয়ে তেমনি যাওয়ার রাস্তায় কিছু দূর গিয়ে থেকে গেল কিরণ। এই জায়গায় দেখার মতো তেমন কিছু নেই, তবে রাস্তায় দুপাশে থাকা বড় বড় গাছ, সবুজ মাঠ আর বড় বড় দিঘি, দিঘির হৃদে লাগানো গাছ আর মাঝে থাকা ভাড়াগুলো কিরণের খুব ভালো লাগে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে যে যার বাসায় ফিরে গেল। বাসায় ফিরে দেখতে পেল হৃদ বসে আছে ভেতরে। কথা না বলে এড়িয়ে যাওয়াটা অভদ্রতা। সেদিনের ঘটনার পর আর হৃদের সামনে থাকাটাও অস্বস্তিকর। কোন রকম দু একটা কথা বলে এড়িয়ে যাওয়ার জন্য কিরণ এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে? কিরণ, আসলে কিরণ, কালকের জন্য আমি লজ্জিত, প্লিজ ক্ষমা করে দাও হৃদ। না কিরণ, কেউ অপরাধ করে অনুতপ্ত হলে তাকে ক্ষমা করতে হয় মা। রান্নাঘর থেকে চা আনতে আনতে মা বলল, ক্ষমা করবো কোথা থেকে মা, আমি তো ওনার ওপর রেগে নেই। আমি মোটা, তাই উনি মুট কি বলেছে এখানে তো ভুল কিছু বলেনি, তাহলে রাখবি বা কেন আর ক্ষমা করবো বা কেন কিরণ? বাবা কিরণ, তোমার ওপর রেগে নেই, তুমি চা খাও, আমি আসছি। কথাটা বলে আবার রান্নাঘর চলে গেল। কিরণ রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, ঠিক তখনই হৃদ হাতটা ধরল। হাতটা ছাড়ুন হৃদ, এটা ভদ্রলোকের বাড়ি, অভদ্রতা করার জায়গা নয় আপনার কিরণ। সরি কিরণ, আসলে আমি আরেকটা কথা বলতে এসেছি হৃদ। জি বলুন। আই লাভ ইউ কিরণ, কাল থেকে অনেক ভেবেছি, আসলেই চেহারাটা কোনো ফ্যাক্ট না, মানুষের মনই আসল হৃদ। কিরণ কিছু না বলে চলে গেল। রাতে কিরণের ফোনে আবারও মেসেজ আসলো, সিন করতেই অবাক কিরণ। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, অর্থাৎ আমার হৃদয় তোমার হোক আর তোমার হৃদয় আমার হোক। কিরণ, মেসেজটা পড়েছ তো তাই না? নাও হয়ে গেল গান্ধর্ব মতে আমাদের বিবাহ, এখন তো বিধবা হতেই পারি তাই না? এরকম কেউ মেসেজ দেয়? কিরণ ভাবতেই পারছে না। মেসেজের রিপ্লাই না দিয়ে মায়ের কাছে গেল মোবাইলটা নিয়ে। কি কিরণ? মা, মা আমি আজ এখানেই ঘুমাবো কিরণ। এখানে ঘুমাবি? তাও জিজ্ঞাসা করতে এসেছিস? আমার কাছে ঘুমাবি না তো কার কাছে ঘুমাবি মা? কিরণ দাঁড়িয়ে আছে কিছু না বলে। তোর এই অভ্যাসটা এখনো গেল না? এদিকে আয়, মাথায় হাত বুলিয়ে দেই, হেসে বলল মা। কিরণ মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কোনোভাবেই ঘুম আসছে না, শুধু এদিক সেদিকে মোড়ামুড়ি দিয়ে যাচ্ছে। গত 1.5 ঘন্টা থেকে তোকে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করছি, কি হয়েছে বলতো? তুই তো কিছু লুকাস না আমার থেকে, তাহলে আজ কি এমন হলো মায়ের কোলেও ঘুম আসে না? মা। কিরণ মোবাইলটা বের করে মায়ের হাতে দিল। মেসেজ দেখে বড় বড় চোখ করে কিরণের দিকে তাকালো কিরণের মা। কিছু জিজ্ঞাসা করার আগেই কিরণ কেঁদে ফেলল। বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না, উনিকে তাও জানি না কিরণ। চোখ মুছে দিয়ে কিরণের মা বলল, আমি জানি আমার মেয়ে কেমন, ছেলেটাকে আমি খোঁজ নিব, কিন্তু তার আগে বলো তো তুমি কি চাও? মা, মা আমি হৃদকে কিরণ ভালোবাসো তাই তো? মা। মাথা নিচু করে বলল কিরণ। সব শুনেছি আমি হৃদের কাছ থেকে, আর তোমার মাঝে ভালো খারাপ দুটোরই জ্ঞান দিয়েছি আমি, তাই আলাদা করে কিছু বলছি না। ভালো জ্ঞানটাকে কাজে লাগিয়ে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে মা। কিন্তু মা, আমি তো এখনো নিজেকে নিয়েই ভাবতে পারি না ঠিক মতো, তাহলে সারা জীবনের ভাবনা কিভাবে ভেবে নিব? কিরণ, তুমি যতটুকু পারবে নিজের মতো করে সাজিয়ে নিবে তোমার জীবন, আর না পারলে এমন কাউকে চুজ করো যে সাজিয়ে দিবে কেমন? মা। ঠিক আছে মা কিরণ, এখন নিশ্চিত মনে ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কয়েকদিন পর কিরণ কলেজে গেল হৃদের জোড়াজুড়িতে। সেদিনের অপমানের পর আর কলেজ আসেনি কিরণ। ঈশান প্রতিদিন এসে খোঁজ খবর নিয়ে যেত, তবে কলেজ যাওয়ার জন্য বলেনি কখনো। এই কিরণ, কেমন আছো হৃদ? জি ভালো, আপনি? কিরণ, এখন তুমি এসে গেছো, আমি সব সময় ভালো থাকবো। আচ্ছা একটা কথা বলি হৃদ,
তুমি সবসময় এত সাধারণ ড্রেস পরো কেন? আমার জীবনযাপন সাধারণ, কারণ আমি সহজ সরল ভাবে চলতে ভালোবাসি, আর আমার মনে হয় ড্রেস ফ্যাশন আর স্মার্টনেস এ বিচার না করে মনের দিকটা বিচার করা বুদ্ধিমানের কাজ। সে যাকে সাধারণ ড্রেসে কি আপনার কোনো সমস্যা আছে, কিরণ? আসলে বুঝতেই তো পারছো আমার ফ্রেন্ডরা সবাই স্মার্ট আর কতটা আধুনিক, আর সে জায়গায় তুমি এখনো দিদিমা টাইপের। এই নিয়ে ওরা হাসাহাসি করে, তাই বলছিলাম যদি চেঞ্জ হতে। আপনার কোনো দুর্বলতা নিয়ে যদি আপনার কোনো বন্ধু হাসাহাসি করে তাহলে কি করবেন, কিরণ? কি আর করবো, যাতে হাসাহাসি করতে না পারে সে ব্যবস্থা করবো। যেমন আমি যদি খ্যাত হই আর সেটা নিয়ে যদি ওরা হাসাহাসি করে তাহলে আমি নিজেকে পাল্টিয়ে স্মার্ট করবো। আর আমি কি করব জানেন, কিরণ? কি করবে? প্রীত, আমি অবশ্যই সেই বন্ধুর সঙ্গ ত্যাগ করব যে আমার সাধারণতাকে নিয়ে হাসাহাসি করে। তাকে আমি বন্ধু মানতে পারবো না। বন্ধু তো তাকেই বলে যে ভুলগুলো শুধরে দেয়, চলার পথ দেখায়, দুর্বল দিকগুলো দেখে হাসাহাসি না করে সবল করে, যাতে অন্য কেউ হাসাহাসি না করতে পারে। কিরণ, বুঝলাম। তা ম্যাডাম, আপনি এত কথা জানেন, আগে তো জানতাম না। সারাক্ষণ তো চুপচাপ থাকেন। প্রীত, অযথা কথা বলা, কৌতূহল দেখানো, এর কোনোটাই আমার নেই। কিরণ, রহস্য কন্যা, তোমার বাড়ি না গেলে তো জানতেই পারতাম না কত বড় বাড়ির মেয়ে তুমি। আচ্ছা, সব প্রপার্টির মালিক তো তুমি, তাই না? প্রীত, না এখনো হয়নি, তবে মায়ের পর আমার নামেই হবে সব। কিরণ, তারপর কি করবে ওগুলো দিয়ে? প্রীত, আমার সমস্ত সম্পত্তি 4 ভাগের 3 ভাগ অনাথ আশ্রম আর বৃদ্ধা আশ্রমের নামে দিয়ে দিব। কিরণ, গুড। ও আচ্ছা, শোন, তুমি ক্লাস করো এখন, আমি একটু বাহিরে থেকে আসি। প্রীত, ঠিক আছে। কিরণ কথা বলেই ক্লাসে গেল কিরণ, আর হৃদ বাহিরে চলে গেল। কি ব্যাপার ম্যাম, ভাব হয়ে গেছে নাকি? ঈশান, হ্যাঁ, হৃদ বাসায় এসেছিল আর তারপর ক্ষমা চায়। কিরণ, তারপর ঈশান, আর কি, আমি তো রেগেছিলাম না, তাই ক্ষমা করিনি। আচ্ছা ছাড়ো, তোমাকে একটা কথা বলার আছে। কিরণ, শোনার জন্য অপেক্ষা করছি। ঈশান, হৃদ বলেছে ও আমাকে ভালোবাসে। কিরণ, ও কিছু মনে করো না কিরণ, আমার মা মাসির বাড়িতে যাবে, পৌঁছে দেওয়ার মতো বাসায় কেউ নেই, আমাকে এখন যেতে হবে। ঈশান, আচ্ছা ঠিক আছে। ঈশান তড়িঘড়ি করে ব্যাগ নিয়ে ছুটে গেল। পরের দিনও ক্লাসে আসলো না। কিরণ ভেবেছিল ক্লাসে না আসলেও বিকেলে আসবে দেখা করতে, কিন্তু তারপর ও দেখা মিলল না। এদিকে ঈশানের নাম্বারটাও নেই, ক্লাসের যে কোন বন্ধুর থেকে নেবে সে উপায়ও নেই। ঈশান কাউকেই নাম্বার দেয়নি, আর তেমন কারো সাথে বন্ধুত্ব করেনি যে নাম্বার পর্যন্ত যাবে। দুদিন কেটে গেছে, ঈশানের কোনো খোঁজ নেই। এদিকে হৃদ বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। মা বাবাকে নিয়ে বিকেলেই হাজির বিয়ের প্রস্তাব নিয়ে। দুদিন কেটে গেছে, ঈশানের কোনো খোঁজ নেই। অপরদিকে হৃদ ওর বাবা মাকে নিয়ে এসেছে বিয়ের কথা পাকা করতে। একটা সমস্যা নয়, পুরো 3টা সমস্যা মনে হচ্ছে কিরণের। একদিকে ওর ভালোবাসা হৃদ, অপরদিকে মনে হচ্ছে সে হৃদকে নয় ঈশানকে ভালোবাসে, আবার অন্যদিকে সেই মেসেজ করা অজানা মানুষটা কোন সিদ্ধান্ত নেবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে মা বলেছে সে এই ব্যাপারে সাহায্য করবে না। হৃদের সাথে এই 2 দিন মিশেও মনে হচ্ছে ও ভালোবাসে না। কোথায় একসাথে গেলেই যেন সংকোচ হয়, আর কিরণের চেহারায় বারবার তাকায়। যদিও মন কাড়ানো সৌন্দর্য নেই, তবুও কেমন লোলুপ দৃষ্টি। অপরদিকে ঈশান কতটা ফ্রি, কিরণের সাথে কোথাও যেতেও সংকোচ হয় না ওর। মনে হয় সময়গুলো বেশ ভালোই কাটে। রুমে ঢুকে পায়চারি শুরু করলো। কি হবে, ঈশানকে বলবো? ওই বা কি ভাববে, হয়তো বন্ধু হিসেবে এতটা ফ্রি না, এভাবে বলা যাবে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে ঈশানকে বলতে, ঈশান আমি হৃদকে নয় তোমাকে ভালোবাসি, ওকে ফিল করি না, তোমাকে করি। কিন্তু অজানা একটা দেয়াল বারবার বাধা দিচ্ছে। হঠাৎ রুমে হৃদ ঢুকলো। কিরণ চমকে গিয়ে বিছানায় রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। আপনি এভাবে এখানে কেন? কিরণ, কেন আসতে পারি না বুঝি? হৃদ হেসে বলল, নক করে ঢুকলে খুশি হতাম। কিরণ, হৃদ হ্যাচকা টান দিয়ে কিরণকে নিজের কাছে টেনে নিল।
শোনো, আর মাত্র কয়েকটা দিন, তারপর তুমি আমি এক হয়ে যাব। এখন এত লজ্জা পাওয়ার কি আছে? আর কি এমন সমস্যা? তুমি তো আর উলঙ্গ হয়েছিলে না প্রীত। কিরণ নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। এখনো বিয়ের কথায় পাকা হয়নি হৃদ, আর আপনি এত কিছু ভেবে নিলেন? ছি কিরণ। ও কিরণ, এভাবে বলছো কেন? আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে এত সংকোচ কেন? নাকি ঈশানকে নিয়ে ভাবছো? হৃদ মানে? চমকে উঠে বলল কিরণ। মানে হচ্ছে এই যে কয়েকদিন থেকে তো ভালোই দেখছি ঈশানের সাথে ঘুরছো, আবার রাতেও দেখি বাসার সামনে এসে লুকিয়ে দেখে, ব্যাপার কি? কোনো ইন্টু মিন্টু তো অবশ্যই করো, আর আমার কাছে আসলেই টিপিক্যাল আদিকালের ভাবনা শোনাও হৃদ। কিরণ শুনেই চমকে উঠল। বাসার সামনে ঈশান দাঁড়িয়ে থাকে, অপরদিকে মেসেজ ওয়ালাও দাঁড়িয়ে থাকে, এই দুজন একজন নয় তো? আনমনে ভাবছিল কিরণ। এর মধ্যেই হৃদ ঘাড়ে হাত দিল। কি হচ্ছে কি হৃদ? যা ভেবেছি তাই দেখছি, কয়েকদিনেই মন নিয়ে ফেললো এই আমার প্রতি তোমার ভালোবাসা। আমি কি না কি ভাবলাম, ভেবেছি অন্য মেয়েদের মতো তুমি নও, কিন্তু এখন তো দেখছি আলাদাও নও হৃদ। আমি এখনো নিশ্চিত না ঈশান আমার বন্ধু, এর বাহিরে কিছু না কিরণ। তাহলে কি ভাববো আমাকে ভালোবাসো হৃদ? আমার কিছুটা সময় লাগবে কিরণ। আচ্ছা ঠিক আছে, আমি জোর করব না, কাল পর্যন্ত সময় দিচ্ছি হৃদ। ধন্যবাদ কিরণ। তোমার মন যা চাই সেটাই করো, কেমন হৃদ? কিরণ মাথা নাড়ালো। ভালো থেকো, আমার ভালোবাসো, আর সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্যই ফোন করে জানাবে, আমি অপেক্ষা করব। হৃদ কথাটা বলেই বেরিয়ে গেল। থপ করে বিছানায় বসলো কিরণ। ভেতরে অনেক প্রশ্ন। না, আজ রাতেই যা করার করতে হবে, এভাবে চলতে পারে না। রাতে অনেকটা সময় নিয়ে ব্যালকনিতে বসে আছে কিরণ। যদি আমি জেগে থাকাতে মেসেজ ওয়ালা জেগে থাকে, তাহলে সে আজকেও নিশ্চয়ই আসবে, আর যে কোন ভাবেই হোক দেখতেই হবে এসে। রাতে কোনো রকম খেয়েই ব্যালকনিতে আসলো কিরণ। এদিক সেদিকে পায়চারি করে যাচ্ছে। এমনিতেই বেশি হাঁটলে হাঁপিয়ে ওঠে কিরণ, কিন্তু আজ মনে হচ্ছে ও হাঁপাচ্ছে না, অজানা এক শক্তি পাচ্ছে। রাত 12টায় মোবাইলটা বেজে উঠলো। তড়িঘড়ি করে রিসিভ করলো কিরণ। অপরদিকে নিস্তব্ধতা, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীরবতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার কারণ কি মহারানী? কে কে আপনি? কিরণের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, নিচে এসো, অনেক কথা আছে। কিন্তু আপনি? কথাটা শেষ হওয়ার আগেই লাইনটা কেটে গেল। তাড়াহুড়ো করে নিচে নামলো কিরণ। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে কেউ নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে কিরণকে দেখে ফেললো, আজকেও ব্যর্থ, তার দেখা পাওয়া গেল না। বাসায় যাওয়ার জন্য ফেলে অন্ধকার থেকে কেউ নাম ধরে ডাকলো, কিরণ। পেছনে ফিরে দেখে হৃদ দাঁড়িয়ে আছে, সাথে রনক। রনর হাতে একটা টর্চ। অল্প আলোতেই দুজনকে দেখা যাচ্ছে। কি হলো, এভাবে নির্বাক কেন? হৃদ, ওই ফোন আর মেসেজ আমিই করেছিলাম ম্যাডাম। আসলে অনেক আগ থেকেই তোমাকে ভালো লাগে, বাট বলিনি কখনো। আর এই ফোন আর মেসেজ, সেটাও আমার করা হৃদ। কিন্তু আমি তো কথাটা শেষ করতে পারলো না কিরণ। ভেবেছিল ঈশানকে দেখবে, তার বদলে হৃদ এখানে। বলো হৃদ। না কিছু না কিরণ। আমি জানি কি বলবা, তোমাকে বাজে কথা বলেছিলাম এতদিন, তাই ভাবছো তো? আসলে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি কতটা ভালোবাসো, আর তুমি পরীক্ষায় 100-তে 105 পেয়েছো হৃদ। কি 105? কিরণ খুশি হয়ে 5 বেশি দিয়েছি। হ্যাঁ সরি, ওই ব্যবহারগুলোর জন্য হৃদ। ইটসোকে, আমি কিছু মনে করিনি কিরণ। তাহলে বিয়ের ব্যাপারটা কি ভাবলা? হৃদ, আমি রাজি, আপনার পরিবারকে দিন ঠিক করতে বলুন। কথাটা বলেই চলে গেল কিরণ। হুট করে হৃদকে বিয়ের কথা বলে চলে যায় কিরণ। এদিকে হৃদে আর রনক খুশিতে ডান্স করতে লাগলো রাস্তার মোড়ে। প্ল্যান সাকসেসফুল। এবার কি করবি? হৃদকে রণ বলল। কি আর করবো, আপাতত বিয়েটা করি, তারপর দেখা যাবে কি করব আর কি করব না। তবে যা করব সে তো আমার জন্যই করব, তাই না? শয়তানি হাসি দিয়ে বলল হৃদ। এই মালটাকে তো সময় মতো দেখেই নিব, কিন্তু ওইটাকে কি করবি?
প্রণব, আরে ঈশান, তো মালটাকে গোডাউনে আটকে রাখো, ভাগ্যিস ঠিক সময় মোবাইলটা কেড়ে নিয়েছি, না হলে তো আমার প্ল্যান বানচাল হয়ে যেত। ঈশানকে একটা গোডাউনে বেঁধে রাখলো দুজনেই, মুখ হাত পা সব বাঁধা, ছটফট করতে লাগলো ঈশান। এই হৃদয় শুয়োরটা তো মোচড়ামুচি করছে। প্রণব, কি? আরে ধুর, মনে হয় বাচ্চা হবে, কথাটা বলেই হাসতে হাসতে মুখের কাপড়টা সরিয়ে দিল রি। খোলা পেয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো ঈশান। এসব কি হচ্ছে রিত? তুই আমাকে এভাবে এখানে এনেছিস কেন? ঈশান, আরে তোকে দেখতে ইচ্ছে করছিল তাই আনলাম আমার জান রি। আমি না তোর ক্লাসমেট আর তুই আমার সাথে এসব করছিস? ঈশান, আরে ইয়ার, তুই তো শুধুই ক্লাসমেট, মা বাবা তো নস। আর বাবা মা হলেও একই কাজ করতাম রি। কি চাস তুই? ঈশান, আপাতত চাই তুই এখানে এভাবে 7 দিন থাক, কাজ শেষ হলে ছেড়ে দিব রি। তাতে তোর লাভ কি? ঈশান, আমারই তো সব, তুই এখানে থাকবি আর ওইদিকে তোর রাধাকে ও মেসেজে করা বউকে বিয়ে করব। কি যেন বলিস? মহারানী? হা হা হা, মুটকি আবার রানী মহারানী হয় কেমনে রে? রিত, আরে ও তো একটা মাল। প্রণব ভালোভাবে কথা বল, চিৎকার করে বলল ঈশান। ধুর চুপ, চিৎকার করিস না, আগে ছাড়া পাওয়ার চেষ্টা কর। দেখলি তো তোর মেসেজ, বউ কিভাবে বিয়েতে রাজি হয়েছে, তাতে বুঝতে পারছিস তো তোর কোনো জায়গা নেই ওর মনে। প্রণব, এটা কখনোই হতে পারে না, কিরণ ঠিকই জানতে পারবে ওর অজানা লাভার কে। ঈশান, জানবে তো, তবে সেটা বাসর ঘরে, তুই খালি দেখে যা আমি মুটকিকে দিয়ে কি করাই। চেয়ারে বেঁধে রেখেই চলে গেল হৃদ আর রণব। এদিকে কিরণ রুমে আসার পর ঘুমাতে পারছে না, সব সময় কেমন যেন শূন্যতা লাগছে, এদিকে সেদিকে করে যাচ্ছে। হৃদকে কল দিল। কি ব্যাপার জান, মিস করছো নাকি? হৃদ, ঘুমিস তো করবোই। আচ্ছা হৃদ, যা বলার জন্য কল দিয়েছি। কিরণ, ঘুম বলো হৃদ। বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে চাই। কিরণ, বাবা হ্যাঁ, তো দেখছি আরো এক কাঠি উপরে, তুমি চাইলে কালকেই রেজিস্ট্রি করতে পারি। হৃদ, না হৃদ, আমরা বিয়ের দিনেই রেজিস্ট্রি করতে চাই, আসলে আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব করতে, সেটা 3-4 দিন হলেই হবে। কিরণ, ওকে, আমি বর সেজে আসবো, তুমি রেডি থেকো। হৃদ, কলটা কাটার পরই কিরণ মায়ের রুমে ছুটে গেল। এমনিতেও দরজা লক করে ঘুমায় না, রুমে গিয়ে দেখে মা জেগে আছে। একই মা, তুমি ঘুমাওনি? না, অফিসের কিছু কাজ ছিল, ওগুলোই করছিলাম এতক্ষণ। তুই এ সময় কিছু বলবি? মা, আমি কোথাও ভুল করছি? আমার মনে হচ্ছে বারবার হৃদকে নয়, আমি ঈশানকে চাই, কিন্তু মন থেকে এখনো শিওর হতে পারছি না। কিরণ, এটাই বলতে এসেছিস? মা, আমি আজকে ওই অপরিচিত নাম্বারটার জন্য অপেক্ষা করছিলাম, আমার বারবার মনে হচ্ছিল ঈশান, কিন্তু কিন্তু কি কিরণ? মা, ওই নাম্বার থেকে কল এসেছিল, আমি রিসিভ করার পর বুঝতে পারি ঈশান, কিন্তু নিচে নেমে হৃদকে পাই, আরও বলছে ও এতদিন কথা বলেছে। আমার বিশ্বাস হচ্ছে না, আমি আবারও কল দিয়েছিলাম, হৃদ রিসিভ করে। যদি এটা হৃদেরই হয় তাহলে কণ্ঠ কেন আলাদা? আমি কোনোভাবেই দুটো কণ্ঠ মেলাতে পারছি না। কিরণ, ঘুম আমারও সন্দেহ হয়। আচ্ছা দেখা যাক, অপেক্ষা করো। মা, আরো একটা কথা, আমার ফোনে কিছুক্ষণ আগে ভয়েস মেসেজ এসেছে, সেটাও আলাদা একটা নাম্বার থেকে, আর এই রেকর্ডটা আগের গলার সাথে মিলে যায়। কিরণ, কই দেখি। মা, কিরণ রেকর্ডটা প্লে করলো। জানি না কি চাও আর কি বা পাবে। হৃদকে বিয়ে করতে চাও, ভালো কথা, তবে একবার ভালো করে ভেবে নিও, তুমি কি সত্যি হৃদকে চাও মহারানী? আর সে কি সত্যি তোমাকে ভালোবাসে? আমি চাই তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে থাকো। সব তো বুঝলাম, এবার তুমি বলো তুমি কি চাও? কিরণ, মা, আমি থামো, আজ নয়, ভেবে উত্তরটা দিও আমাকে, কালকে জানালেও হবে, তবে মনে রেখো এটা তোমার জীবনের ব্যাপার, শুধু তোমার নয়, সাথে আরো একজন জড়িয়ে আছে। মা, ওকে, ঘুম যাও, ঘুমিয়ে পড়ো। মা, 4 দিন পর পুরো বাড়ি আলোয় আলোকিত, ফুলে ফুলে সেয়ে উঠেছে। আজ কিরণের বিয়ে, লাল বেনারসিতে অপূর্ব সাজে সেজেছে কিরণ। চারিদিকে হইচই, সানাইয়ের বাজনা, এর মধ্যেই কিছু লোকের চিৎকার, বর এসেছে, বর এসেছে।
কিরণও দৌড়ে জানালায় গিয়ে দাঁড়ালো বর দেখার জন্য। গাড়ি থেকে আস্তে আস্তে নেমে আসছে হৃদ। কিরণের মুখ বরণ করে নামিয়ে নিল হৃদকে। কিছুক্ষণ পর শুভ লগন মালা বদল এক নতুন দম্পতি জীবন শুরু হচ্ছে। চলবে। রাধিকা রায় বর্মন। আমি জানি আজকের পর্বটা ছোট হয়েছে আর ভালো হয়নি, তার জন্য সরি। আজ কোনোভাবেই লেখাতে মন বসাতে পারছি না, বারবার লিখছি আর ডিলিট করছি, জানি না কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। হৃদকে বরণ করে কিরণের মা ভেতরে নিয়ে গেল। অন্যদিকে কিরণ এখনো অপেক্ষা করে আছে জানালায়, কোন একজনের অপেক্ষায়। খুব ইচ্ছে করছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু বাড়ি ভর্তি মানুষ, এত মানুষের ভিড়ে ফোন করলে নির্ঘাত সন্দেহ করবে সবাই। হৃদের কয়েকজন কাজিন এসে রুমের ভেতর ঢুকলো। কি গো বৌদি, জানালায় দাঁড়িয়ে কি দেখো? দাদাকে দেখছো বুঝি? হৃদের বোন রিহা বলল। আরে কি করছিস, এভাবে কথা বলছিস কেন? বৌদি লজ্জা পাচ্ছে দেখিস না। নেহা, আচ্ছা বাবা ঠিক আছে। এর মধ্যেই রুমে আরেকটা মেয়ে এসে ঢুকলো। এই কে গো তুমি? নেহা, আমি কিরণের বান্ধবী রাই। কিরণ অবাক হয়ে তাকালো, এই মেয়েটা কি বলছে ওর বান্ধবী? এর সাথে তো কখনো দেখাই হয়নি। মেয়েটা চোখে ইশারায় কিরণকে চুপ থাকতে বলল। কিছু মনে না করলে একটু বাহিরে যাবেন? আমার কিরণের সাথে কিছু কথা আছে। আসলে কিছুক্ষণ পর চলে যাবে তো প্রায়। ওকে পাঠ বৌদি, রেডি থেকো, অনেক জ্বালাবো কিন্তু। নেহা, ঠিক আছে বোন, জ্বালাইও, আমি কিরণকে সেভাবেই প্রস্তুত করে দিব প্রায়। নেহা আর রিহা রুমের বাহিরে চলে গেল। প্রায় তাড়াতাড়ি দরজাটা ভেতর থেকে নক করে কিরণের দিয়ে হিংস্রভাবে আসতে লাগলো। কে কে আপনি, আর এভাবে আসছেন কেন? কিরণ, মারতে এসেছি। খুব শখ না হৃদকে বিয়ে করার? শখ মিটিয়ে দিব প্রায়। কিরণ ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হো হো করে হেসে উঠল রাই। ও বৌদি, তুমি ভয়ও পাও? যা সুন্দর লাগছে না এভাবে দেখতে, দাদা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। দাদা? কে? হৃদ? তুমি আসলেই পাগলি। হৃদ হবে কেন? ঈশান? ওহো কোথায়, কেমন আছে, কি করছে? ভালো আছে তো? গড় গড় করে প্রশ্ন করলো কিরণ। বৌদি কেমন আছে সেটা শুভ দৃষ্টিতেই দেখতে পাবে। এখন আসি বাহিরে, সবাই অপেক্ষা করছে তাই। মুচকি হেসে রাইকে বিদায় দিল কিরণ। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ আসায় হইচই পড়ে গেল বাড়িময়। সেদিন ঈশানের ফোনটা কেড়ে নিলেও আরেকটা ফোন ছিল ঈশানের কাছে। ঈশান সিআইডি অফিসার। হৃদের ব্যাপারে অনেকদিন থেকেই রিপোর্ট আসছিল, বিভিন্ন রকমের মেয়ে পাচার, ইভটিজিং, রেপ, কোনো কেস বাকি নেই। টাকার জন্য সব করে, কিন্তু এতদিন প্রমাণের অভাবে ধরতে পারেনি। তাই অ্যাডমিশন নিয়ে কিরণের কলেজে ভর্তি হয়, আর তারপর থেকেই নানা রকম প্রমাণ জোগাড় করে হৃদের বিরুদ্ধে। কিরণকে বিয়ে করে সম্পত্তি হাতাতে যাওয়ারও প্ল্যান ধরা পড়ে যায়। ঈশানকে গোডাউনে রেখে যাওয়ার পর ঈশানের গ্যাং এসে ওকে ছাড়িয়ে নেয়, আর হৃদকে ধরার জন্য বিয়ে নামক নাটকটা করলো কিরণ। সেদিন রাতেই মেসেজে সব জানিয়ে দেয় ঈশান। হৃদকে ধরে নিয়ে যাওয়ার পর ঈশান আর ওর ফ্যামিলি নিয়ে আসে কিরণকে বিয়ে করতে। কিছুক্ষণ পর ছাদনাতলায় নিয়ে যাওয়া হলো কিরণকে। শুভ দৃষ্টি, মালা বদল, 7 পাক আর সিঁদুর দানের মধ্যে বিয়ে বন্ধনে বাধা পড়ে দুজনেই। সিদ্ধান্ত তোমার ছিল, পূরণ আমি করেছি, আর এখন সংসারটাও তোমার হলে গেল। তুমি যেভাবে চালাবে ঠিক সেভাবেই চলবে, তবে যা করবে মন দিয়ে করবে। কাঁদতে কাঁদতে মা বলল, তুমি দেখে নিও মা, আমি যেমন তোমার অবাধ্য না, তেমন ঈশান আর ঈশানের মায়েরও অবাধ্য হব না। আমার পরিবারের জন্য আমি আমার সবটা দিয়ে দিব, কখনো কাউকে কষ্ট পেতে দিব না। কিরণ, হুম আমার লক্ষ্মী মেয়ে, তুমি সারা জীবন এতটাই সরল থেকো মা। মায়ের থেকে বিদায় নিয়ে ঈশানের বাড়িতে পা রাখলো কিরণ। চোখে অনেক স্বপ্ন, ছোট একটা সংসার নিয়ে। অতি সমাদরে বরণ ঘরে তোলা হলো। বাসর ঘরে কিরণ বসে আছে। কিছুক্ষণ পর ঈশান রুমে আসলো। কিরণ নেমে প্রণাম করতে গেলে ঈশান থামিয়ে দেয়। রুমে আর কে আছে? কিরণ। ঈশান মানে কিরণ। ঈশান খাটের তলা থেকে রাইকে কান ধরে টেনে বের করলো। উফ দাদা, ছাড়, লাগছে খুব। ছাড়বেই, তুই এখানে কেন? ঈশান, আমি ওই তেতেলা পোকা খাটের তলায় ছিল, ওইটা নিতে এসেছি প্রায়। কি তেলা পোকা? ওরে বাবা! এক লাফে খাটে উঠলো। ও কি করছো? খাট ভাঙবে তো। ঈশান,
কিরণ মুখ ভার করে বসে রইল, শেষে কিনা ঈশান এভাবে বলল। রায়কে বের করে দিয়ে ঈশান কিরণের কাছে আসলো। আচ্ছা, এত বোকা কেন তুমি? আরে আমি ফান করেছিলাম শরীফু। কিরণ মুখ ভার করে বসে আছে, কোনো উত্তর না দিয়ে। আরে কিরণের মা কিরণ, সরি। এই আবার কেমন কথা কিরণ? শোনো, আমি আমাদের মেয়ের নামও কিরণ রাখবো, আর যখন ডাকবো কিরণ তখন মামেদের দুজনেই ছুটে আসবে। ঈশান, আগে তো জানতাম আমি পাগল, এখন তো দেখি তুমিও কিরণ। হ্যাঁ পাগল তো, পাগল না হলে কি আর ভালোবাসতাম। কিরণকে কাছে টেনে নিয়ে কপালে আলতো করে একটা টিপ এঁকে দিল ঈশান। একটা সাদামাটা জীবন তোমাকে নিয়ে শুরু আজ থেকে। আর আমি ঠিক তোমার মাঝেই আমাকে পেয়েছি, ভালোবাসি কিরণ। তুমি আমার আর আমাতেই তুমি। সমাপ্ত।